হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু। ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দিন। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ, মানহীন টিফিনে ক্ষোভ। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারদের দুষছেন পরিচালক। ২৮২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। নতুন উপাচার্যের যোগদান ঘিরে রণক্ষেত্র ডুয়েট, দফায় দফায় সংঘর্ষে আহত ২০। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম, আন্দোলন স্থগিত। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী ২৬ মে পালিত হবে পবিত্র হজ। পরদিন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি ১৫০০-র বেশি। শুরুতে টিকা দেয়া ৩০ উপজেলায় আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে ২ মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে ৪৫০ আর আক্রান্ত প্রায় ৬০,০০০। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউগাঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় ৪১টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড এন্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। আক্রান্ত শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়, এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। ৩০ উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী ১০ দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সব উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার আদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। হাম ও উপসর্গে প্রাণ গেছে ৪৫০-র বেশি শিশুর, আক্রান্ত ৬০,০০০। এই প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার কথা বারবার উঠে আসছে। এই ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ডক্টর ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন উচ্চ আদালত। এ সময় হামের টিকার ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। অন্যদিকে বিদেশি মোবাইল ফোন কোম্পানি ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এসব রিটের ভবিষ্যতের ওপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বৈধতা। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শিশুদের ফ্রি স্কুল ফিডিংয়ের নামে 5,000 কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থের ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে 6.5 কোটি টাকা। রায়দুল ইসলাম শুভর প্রতিবেদন। প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৫০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে পাই, এই যে শর্ট পড়েছে আজকে পড়লো। কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে, লাস্টে দাঁড়াইছে, হ্যাঁ আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন যে আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে 4 দিন সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে 400 কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের 26টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ 1.5 থেকে 2 দিন পর। অনুসন্ধানে দেখা যায় 2025-26 অর্থ বছরে 2,161 কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের 1,980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ পেয়েছে। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই দায় সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচ ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। লিকুইড হ্যান্ডওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। 1.5 কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থতার পর সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় 20,000 স্কুলের 32 লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। চলতি বছরে এই কর্মসূচি গতি পাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য 62 জেলার 1.5 শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় 31,30,000 শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল।
1993 সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে 2001 সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে 2010 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখলে সরকারকে সহযোগিতা করবেন তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সচিবালয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ সম্পাদক পরিষদের নেতারা রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন। 284 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউজ সম্পাদক জানান, গণতান্ত্রিক মিডিয়া গড়তে সম্মত হয়েছেন সরকার প্রধান। গণতান্ত্রিক আচরণ অব্যাহত থাকলে সরকারকে সহযোগিতা করবে সম্পাদক পরিষদ। আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার, সেগুলো তিনি সম্মত হয়েছেন। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। হস্তক্ষেপ সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। আগামী 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 27 মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী 27 মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদের আগের দিন 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল হারাম ও মসজিদে নববীর খবর প্রকাশকারী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হারামাইন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই সৌদি আরব হজ ও ঈদের দিনক্ষণ নির্ধারণ করে থাকে। সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয়া হয়।
এর আগে তিউনিশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানায়। একইভাবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। এই চাঁদ দেখার মাধ্যমেই হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তার নির্ধারণ করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটপাটকেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। রোববার বেলা 11টার দিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীদের এক অংশ। এ সময় ভিসি সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত 20 জনের মধ্যে 12 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 12 জনের অবস্থা আশঙ্কাজনক। তারপরে বেশি খারাপ হলো আপনার 3 জন। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুই পক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে এক অংশের শিক্ষার্থীরা। সময় সংবাদ, গাজীপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। 20 মের মধ্যে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের মূল ফটকে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য ডক্টর কামরুল হাসান জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। দায়িত্বে অবহেলায় জড়িতদের চিহ্নিত করে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিটি। গত 12 মে রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। রাজধানীর মুগদার একটি বাড়ির বেসমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির 7 টুকরো খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি মাথা। রোববার বিকেলে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। প্রচণ্ড গন্ধ পেয়ে প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে। পুলিশ বলছে, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। 4টি জুয়ার সাইট পরিচালনা করে প্রতিদিন 2 কোটি টাকা পর্যন্ত সংগ্রহ, তারপর ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার। 4 জেলা থেকে চক্রের 8 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার সংস্থাটির প্রধান জানান, চলতি মাসেই অনলাইন জুয়ার 116টি সাইট, অবৈধ লেনদেনে জড়িত 879টি এমএফএস ও 43 ব্যাংক হিসাব বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ অনলাইন জুয়া চলছে। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হয় ছড়িয়ে পড়েছে সারা দেশে। আসক্ত হয়ে পড়েছেন তরুণীরা। সাইবার পেট্রোলিং এর মাধ্যমে বেশ কয়েকটি অনলাইন জুয়ার সাইট শনাক্ত করে তদন্তে নামে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। ময়মনসিংহ, কিশোরগঞ্জে খোঁজ মেলে একটি চক্রের, পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 4 জনকে। তাদের তথ্যে নরসিংদী ও ঢাকায় অভিযানে ধরা পড়ে আরও 4 জন। উদ্ধার হয় বিপুল পরিমাণ সিম ও মোবাইল ফোন। রোববার বিকেলে রাজধানীর মালিবাগের সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান, 6 মাস ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল চক্রটি। প্রতিদিন সংগ্রহ করত 1 কোটি 80 লাখ থেকে 2 কোটি টাকা, যার বেশিরভাগই বিদেশে পাচার করেছে চক্রটি। 6 মাসের অধিক সময় ধরে এই সংঘবদ্ধ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন 1 কোটি 80 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত। শুধু এই চক্র নয়, চলতি মাসে শনাক্ত হয়েছে 116টি জুয়ার সাইট। এসব সাইটে অবৈধ লেনদেনে জড়িত 879টি এমএফএস ও 43টি ব্যাংক হিসাব শনাক্তের পর জব্দে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়েছে সিআইডি। জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে এটা ডাউন করার জন্য বিটিআরসিতে 116টি ওয়েবসাইট এর সংখ্যা আমরা পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস
যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই সংখ্যা আমরা পাঠিয়েছি 879টি। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। পাচার করা অর্থ ফেরাতে কাজ চলছে বলে জানান সিআইডি প্রধান। পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে এসেছে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির পরিচিত মুখ ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। রোববার বনানী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত 3 দফা জানাজায় কারিনার প্রতি শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সোমবার সকালে মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একজন বাবার কাছে এর চেয়ে বড় শোক আর কি হতে পারে। ভারাক্রান্ত হৃদয়ে এভাবেই বিমানবন্দরে একমাত্র কন্যা কারিনা কায়সারের মরদেহ গ্রহণ করেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ে ব্যর্থ হয় চিকিৎসকদের সব প্রচেষ্টা। সবাইকে কাঁদিয়ে লিভার জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা কারিনা। তার মরদেহ দেশে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে পরিবার, স্বজন আর সহযোদ্ধারা। রোববার বনানী ডিওএইচএসে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয় কারিনার প্রথম জানাজা। অংশ নেন পরিবারের সদস্য, স্বজন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। সন্তানের জন্য সবার কাছে দোয়া চান কারিনার বাবা মা। ভুল চিকিৎসায় যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় সে আক্ষেপ ছিল স্বজনদের কণ্ঠে। এটা এফেক্টেড হলে এটা লিভার ফাংশন 60 to 70% প্রথমেই ড্যামেজ হয়ে যায়। এটা আমি জানতাম না। আমরা এটা প্রথম দিনে জানানো ছিল যে বাংলাদেশে এটার কোনো অপারেশন হয় না, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জন নাই, ডাক্তার নাই, এগুলো তো বলে নাই। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল। রাত 8টায় বনানীর জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। কারিনার জন্য দোয়ার পাশাপাশি ভুল চিকিৎসার অভিযোগে সুষ্ঠু বিচার চান তারা। অভ্যুত্থানের যারা শহীদ হচ্ছেন বা বিভিন্ন জায়গায় ওনারা মারা যাচ্ছেন, তখন আমরা দেখছি যে হায়েনার মতন আওয়ামী লীগগুলো উল্লাস করছে। তো এটা খুবই দুঃখজনক। তারা এখনও নিজেরা অনুতপ্ত হয় নাই। এর মধ্যেই অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তারা বাংলাদেশের মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। তো ইনশাল্লাহ বাংলার মাটিতে এইসব হায়েনা আওয়ামী লীগ যারা আছে এদের বিচার হবে। রাত 10টায় মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই আগস্ট আন্দোলনে সতীর্থদের শেষ বিদায়ের আয়োজনে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো বিদায় ও শ্রদ্ধা জানান তাকে। সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হবে চতুর্থ দফার জানাজা। এরপর নানা বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কারিনা কায়সার। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার কমিশন যেন নখদন্তহীন না হয় সে বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। নতুন আইনে মানবাধিকার কমিশন ও গুম কমিশনের রিপোর্ট পুনঃবিবেচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। রোববার বিকেলে সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি কথা বলেন। সর্বশেষ গুম আইনে গুম নির্যাতনে জড়িতদের কারাদণ্ডের বিধান ছিল অনধিক 10 বছর। নতুন আইনে দণ্ড সর্বনিম্ন 10 বছর 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম আইন নিয়ে অংশীজন সভায় এমন নানা বিষয় তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তি ও পরিবারের জন্য কাজ করা সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে গত 15 বছর মানবাধিকার কমিশনের ইতিবাচক ভূমিকা না পাওয়ার আক্ষেপ করেন। আমাদের সত্য জানার যে অধিকার গুম সংক্রান্ত আইনে এখন আসছে, এগুলো খুব আর্জেন্ট আমাদের জন্য, যারা ভিকটিম প্ল্যাটফর্ম, যারা বাংলাদেশে এখনো অপেক্ষা করে আছে জানার জন্য। স্বামী ইলিয়াস আলীর গুম হওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের বিচার পাইয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় রাজনীতিতে আসার কথা উল্লেখ করে সংসদ সদস্য তাহসিনা রুশদি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম কমিশনের কাজের কোনো অগ্রগতি না পাওয়ার অভিযোগ করেন। ভবিষ্যতে এই গুম আর কখনোই বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ থেকে চিরতরে যাতে নিষিদ্ধ হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তবে যে গুম আইনটা হচ্ছে, যেটা সম্ভবত যেটা হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ, এরকম একটি বিষয় কথা বলা আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যারা আগে গুম হয়ে গেছে, আগে যারা গুম হয়েছে
তাদের বিষয়টাকে ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানান। The new National Human Rights Commission meets international standards, particularly those related to independence. Our support can continue beyond the legislative phase through technical assistance, institutional strengthening, and sustained engagement with relevant partners, including civil society and human rights defenders. অংশীজনদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নতুন আইনে মানবাধিকার কমিশনকে নখদন্তহীন অবস্থা থেকে কার্যকর ভূমিকায় ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আগের আইনে হিউম্যান রাইটস কমিশনের ওয়াইড টাইম ফ্রেম দেওয়া ছিল, আমরা প্রত্যেকটি স্তরে টাইম ফ্রেমটা রেখে দিয়েছি। হিউম্যান রাইটস কমিশন একটা সিদ্ধান্ত দিয়ে দিলে দ্যাট উইল বি চূড়ান্ত, তাদেরকে আরেকটা রিভিউ করার জন্য সুযোগ রেখেছি। হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি, সো দ্যাট এইটার নখদন্তহীন কোনো প্রতিষ্ঠান না হয়। জবাবদিহি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা দরকার বলেও জানান মন্ত্রী। থেকে আমরা এখানে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন নিয়ে ফিল্ম আর্কাইভে আলাদা কর্নার করা যায় কিনা তা যাচাইয়ের নির্দেশনা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা জানান তিনি। বলেন, দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফিল্ম আর্কাইভ। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আলাদা কর্নার প্রতিষ্ঠা করা যেতে পারে। ফিল্ম আর্কাইভের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে শনিবার রাত 8:30টায় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে 9 আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশিদ। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক পিছিয়ে 14 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। তিনি আত্মগোপনে ছিলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন। মহাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতরাতে গ্রেপ্তার করেছে এবং আজকে আমাদের ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 ওনাকে সাজা পাওয়ামূলক কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে। তিনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আছেন এবং সাজা ভোগ করবেন। এলপি গ্যাসের নিরাপত্তা ঘাটতিতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। সিলিন্ডারে যথাযথ কাঁচামাল না দেওয়ার দাবি খোদ নিয়ন্ত্রক সংস্থার। পরিমাপ নিয়েও রয়েছে প্রশ্ন। নিরাপত্তা ঘাটতি দূর করতে সারা দেশে কমপ্লায়েন্স ক্যাম্পেইনের পরিকল্পনা করছে বিইআরসি। দেশে দিন দিন বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে এর বাজার। তবে প্রায়ই দুর্ঘটনায় সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। রোববার রাজধানীতে এলপিজি খাতের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে অংশীজনরা বলেন, বিস্ফোরক অধিদপ্তরের দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আর নজরদারির অভাবে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশ্ন ওঠে সিলিন্ডারের গুণগত মান নিয়েও। দেখা যাচ্ছে পুরনো সিলিন্ডার বাজারে সার্কুলেট হচ্ছে, ওই মনিটর দিয়েছে, এরকম বহু সিলিন্ডার লিক হয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফুড কোয়ালিটি জিনিসপত্র ইউজ করছি বা কমপ্লায়েন্সগুলো ব্যবহার করছি না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আমরা অ্যাবসেন্স অফ কমপ্লায়েন্স কালচারের যুগে এখনো মনে হয় বসবাস করছি, অন্তত এই সেক্টরে। যথাযথ মান ও পরিমাপ মতো ভোক্তারা এলপি গ্যাস পাচ্ছেন কিনা সে প্রশ্ন তোলেন খোদ নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির এক সদস্য। এলপিজির কম্পোজিশন আমরা বিইআরসিতে
অ্যানাউন্স করেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি 35-65 হতে হবে প্রোপেন অ্যান্ড বিউটেন। মার্কেটে সেটা সবসময় পাওয়া যায় না। এইটার ব্যাপারে নানা কারণে ইম্পর্টেন্ট। একটা তো হচ্ছে কনজিউমারদের এক্সাক্ট জিনিসটা পাচ্ছেন কিনা, তারা বেনিফিটেড হচ্ছেন কিনা, এনার্জি যতটুকু পাওয়ার কথা, যতটুকু ফুয়েল পাওয়ার কথা। আরেকটা জিনিস কিন্তু সেফটিও। জাতীয় পর্যায়ে কমপ্লেন্স ক্যাম্পেইন ও পরিবহন ব্যবস্থা উন্নয়নে জোর দেন বিআরসি চেয়ারম্যান। আমরা সেফটি নিয়ে অত মাথা ঘামাই না যেটুকু আমরা মুনাফা নিয়ে ঘামাই। সো এই কালচারটা যেহেতু অনুপস্থিত রয়েছে আমাদের মাঝে, এই কালচার চেঞ্জ না আসলে আমাদের কষ্ট হবে এটাকে ইমপ্রুভ করতে। দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীল সংস্থাগুলোর নজরদারির পাশাপাশি ভোক্তা সচেতনতায় জোর দেন বক্তারা। উনি একটা প্রসঙ্গ দিয়েছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনের সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, ভারী বৃষ্টি হলেও জলাবদ্ধতা তৈরি হবে না, আর আইন অনুযায়ী যে কোনো নতুন ভবন তৈরিতে সেফটি ট্যাঙ্ক নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রোববার রাজধানীর বিভিন্ন কল্যাণ সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। গত সেশনে পার্লামেন্টে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে সংশোধিত আইন পাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে নতুন যে বিল্ডিংয়ের নকশা অনুমোদন করবে রাজুক, সেখানে অবশ্যই সেফটি ট্যাঙ্ক বাধ্যতামূলক করবে। যদি বৃষ্টির পরিমাণ হঠাৎ 200 মিলিমিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ জলজট থাকবে, এটাকে জলবদ্ধতা বলা যাবে না। 2 ঘন্টা 1 ঘন্টা পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। আর অতিরিক্ত বৃষ্টি হলে এ ব্যাপারে নাগরিকদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা বাড়ি বাড়ি সোসাইটিদেরকে অনুরোধ করব যে সব জায়গায় ডেঙ্গু সৃষ্টি হবে এইরকম জায়গাগুলো যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজ দায়িত্বে। বিএনপি সবসময়ই জনগণের সঙ্গে থাকে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার বিকেলে রাজধানীর শ্যামলীতে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলের সহযোগিতায় সেই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন সমাজ কল্যাণমন্ত্রী। SOS চিলড্রেন ভিলেজের 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমানও। আয়োজকদের পক্ষ থেকে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় তার হাতে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিএনপি কিন্তু সবসময়ই সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে কোনো উন্নয়নে সম্পৃক্ত থেকেছে এবং এখনো আছে। কাজে বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের, দেশের জনগণের প্রতিটা সেক্টরে উন্নয়ন, এবং সেজন্যই আমাদের প্রধানমন্ত্রী উৎসাহ দেন বাংলাদেশের রাইটস অ্যান্ড প্রিভিলেজ অ্যান্ড দি সভরেনিটি, এদিকে সবার আগে সবার উপরে স্থান দিতে হবে। শাহজালাল সহ দেশের 8 বিমানবন্দর ও 6 রেল স্টেশনে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা। সহজে যোগাযোগ ও অনলাইন সেবায় খুশি যাত্রীরা। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সেবা চালুর কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াইফাই সেবা। দেশে নেমেই সহজে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন যাত্রীরা। পরিবার স্বজনদের সঙ্গে যোগাযোগ, অনলাইন সেবা ব্যবহার সবকিছুই হাতের মুঠোয়। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে ওয়াইফাইটা অ্যাক্টিভ হয়ে গেছে, পাঠা উবার সব বুক করতে পারছি। এটা থাকলে সবাই সুন্দরভাবে যোগাযোগ করতে পারবে। বিশ্ব টেলিযোগাযোগ দিবসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হলো ফ্রি ওয়াইফাই সেবা। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাইয়ের মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হলো। বিমানবন্দরে একসঙ্গে 37,000 যাত্রী এই সুবিধা পাবেন। এজন্য স্থাপন করা হয়েছে 250 অ্যাক্সেস পয়েন্ট। ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। বিমানবন্দরে যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করাই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। এরই মধ্যে 6টি রেল স্টেশনেও চালু হয়েছে এই সেবা। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা।
আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশে হবে বাংলাদেশ। 2 বছরের মধ্যে স্মার্ট আইডি ও ডিজিটাল ওয়ালেট পাবেন প্রত্যেক নাগরিক। বিশ্ব টেলিযোগাযোগ দিবসে সব কথা জানান প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আর টেলিযোগাযোগ মন্ত্রী জানান টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভেঙে শৃঙ্খলা আনতে হবে। কথা বলা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে মোবাইল ব্যবহার করছেন দেশের 18.5 কোটির বেশি সিম সংযোগধারী। এর মধ্যে অনলাইনে কেনাকাটা বা আর্থিক লেনদেনে ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় 11.5 কোটি গ্রাহক। ব্রডব্যান্ড সেবায় গ্রাহক আছে আরও প্রায় 1.5 কোটি। এ অবস্থায় রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বিটিআরসিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান ডিজিটাল সেবা সম্প্রসারণে টেলিকম খাতে কমানো হচ্ছে কর হার। 2 বছরের মধ্যে প্রত্যেক নাগরিক পাবেন ডিজিটাল ওয়ালেট ও আইডি। সেবা নিশ্চিতে 5 বছরের মধ্যে দেশে গড়ে তোলা হবে শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থা। আর এসব উদ্যোগের মাধ্যমে আগামী 10 বছরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 10 প্রযুক্তি নির্ভর অর্থনীতির দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন রেহান আসিফ আসাদ। টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভেঙে শৃঙ্খলা আনার তাগিদ দেন প্রতিমন্ত্রীরা। একটি কোম্পানিকে সবগুলি টায়ার দেওয়া হয়েছে। ইট হ্যাজ টু বি সেগমেন্টেড। এটা কাউকে ভাগ করে দেওয়া উচিত। শুধু শহর নয়, প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ চলছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। পাহাড়ি অঞ্চল, অত্যন্ত এলাকার জনগণ যেন দ্রুত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল সেবার সমান সুযোগ পায়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে তা নিশ্চিত করতে হবে। এ সময় অপতথ্যের বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এই দেশের মানুষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে, এমন বিশ্লেষণী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। IMF এর সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর আগামী অর্থ বছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থ বছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়ারটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা, পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোরচক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা। আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। অভিবাসী বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। শনিবার লন্ডনে কট্টর ডানপন্থীদের এই বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। একই দিন নাগবা দিবসে সমাবেশ করেন ফিলিস্তিনপন্থীরা। এই 2 কর্মসূচি ঘিরে দেশটির ইতিহাসের রেকর্ড 4000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় সময় শনিবার মধ্য লন্ডনের রাস্তায় লাখো মানুষের ঢল নামে, হাতে ব্রিটিশ ও ইংলিশ পতাকা। যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইট দ্য কিংডম নামের র্যালিটি হেলবোর্ন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিবাসন বন্ধ ও ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে বেরিয়ে আসার দাবি জানান। সবার আগে অভিবাসীবাহী নৌকা আসা বন্ধ করতে হবে, আর ব্রিটেনের জনগণকে অগ্রাধিকার দিতে হবে। আমি চাই ইংল্যান্ড আবার ইংল্যান্ডের মতো হয়ে উঠুক। রাজনীতিবিদরা বর্তমান ও ভবিষ্যতে শুধু আমাদের কথাই ভাবে। একই দিন লন্ডনে আরেকটি সমাবেশ করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। নাগবা দিবস উপলক্ষে এই সমাবেশে ফিলিস্তিনের পতাকা ও কট্টর ডানপন্থী বিরোধী প্লাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। গণহত্যা একটি ঘৃণ্য বিষয়। আমাদের পুরো সমাজটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ম্যান্ডেলসন, কিয়ার স্টারমারের মতো ব্যক্তিরা এই ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদিকে একই দিনে 2টি পরস্পর বিরোধী মিছিল ঘিরে নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জে পড়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তা জোরদারে বাইরের অঞ্চল থেকেও আনা হয় অতিরিক্ত পুলিশ। মোতায়েন করা হয় প্রায় 4000 পুলিশ সদস্য, যা দেশটির ইতিহাসে বিরল। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু কুরবানি সংক্রান্ত আইন কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার কলকাতার মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মারমুখী ভূমিকা নেয়। বিজেপি সরকার রাজ্যটিতে ক্ষমতা নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই 1950 সালের একটি আইন সামনে এনে তা কার্যকর করার নির্দেশ দেয়, যেখানে বলা হয়েছে 14 বছরের কম কোনো গবাদি পশুকে জবাই করা যাবে না। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন এই নেতার খোঁজ খবর নিতে গেলে সাংবাদিকদের এই তথ্য জানান তার স্ত্রী আফরোজা আব্বাস। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা আসনের এমপি ও বিএনপি নেতা মির্জা আব্বাস। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা দলীয় নেতাকর্মীরা। হুইলচেয়ারে বসে হাসি মুখেই তাদের সঙ্গে কথাও বলছেন মির্জা আব্বাস। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 10-12 দিন হয়েছে, সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম
তার থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে আফরুজা আব্বাস জানান তার শারীরিক অবস্থা আগের চেয়েও অনেক বেশি স্থিতিশীল, তবে এখনও রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য, দেশের মানুষের সাথে কথা বলছে। এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে। মির্জা আব্বাসের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম সম্মেলনে অংশগ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রতিবছর জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে বসে বৈশ্বিক এই আসর। বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের বৃহত্তম এই প্ল্যাটফর্মে এবার বাংলাদেশ থেকে আমন্ত্রণ পান এনসিপির মুখপাত্র। এদিকে দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে এনসিপি মুখপাত্রকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে অন্তত 80 জনের মৃত্যুর পর এই সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 246 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিবেশী উগান্ডাতেও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা ও বিস্তারের পরিসর নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। নতুন এই প্রাদুর্ভাবটি বুন্ডিবুগীয় ভাইরাস স্ট্রেইনের কারণে হচ্ছে, যার জন্য এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। সীমান্তবর্তী দেশগুলোতে নজরদারি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে, তবে ভ্রমণ বা বাণিজ্য বন্ধ না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বুলবুলের বোর্ডের কোনো দায় দেখছে না তদন্ত কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। তার দাবি, ওই বোর্ডের প্রত্যেকেই চেয়েছিলেন মেগা ইভেন্টে অংশ নিক লিটনের দল, তবে এ নিয়ে আরও যাচাই বাছাই করবে তদন্ত কমিটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এ নিয়ে কাজ শুরু করবেন বলে জানান বাশার। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে বিসিবির তৎকালীন বোর্ড। কেন বাংলাদেশ অংশ নেয়নি, সিদ্ধান্তটা কার ছিল, এমন নানা প্রশ্ন এখনো ঘুরছে ক্রিকেট আঙ্গনে। আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার দাবি করেছেন, সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব হয়নি। তবে এরপরও সমালোচনার বড় অংশ তার বোর্ডের দিকেই। কারণ অনুসন্ধানে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার বুলবুলের বোর্ডেও দায়িত্বে ছিলেন। বর্তমানে আছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। পুরো বিষয়টা কাছ থেকে দেখেছেন তিনি। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারাটার যে দুঃখ নেই, কষ্টটা যারা ওই টিমটাই ছিলেন এবং যারা সাবেক খেলাচ্ছেন তাদের কারোর কাছে তো ভালো লাগার কথা না। বাংলাদেশ দল খেলবেন এটা মনে কেউ চাননি। কেন হয়েছে সেটার জন্যই তো আসলে আমাদের খুঁজতে বলা হয়েছে। বাট আমার মনে হয় যে আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু বিশ্বকাপটা খেলতে চাইছে। তবে তদন্তের কাজে এখনো পুরোপুরি যুক্ত হননি বাশার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই কারণ খুঁজতে অনুসন্ধানে নামবে কমিটি। কার সিদ্ধান্ত ছিল, আদৌ বোর্ডের কোনো ব্যর্থতা ছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখবেন বাশাররা। আমাদের তদন্ত কমিটি যিনি আহ্বায়ক হয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, মানে যে 3 জনের কমিটি করা হয়েছে, বাকি 2 জনের সাথে আলাপ হয়েছে। যিনি কনভেনার তার সাথে আলাপ হয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার যেহেতু টেস্ট সিরিজ চলছে, আমি আসলে অন্যদিকে মানে সময় নেই আমার, তো সম্ভবত এখান থেকে ফিরে যাওয়ার পরে হয়তো ওনাদের সাথে বসবো। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম এক বিতর্কিত ঘটনা। নিরাপত্তা ইস্যু নাকি অন্য কিছু? তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন তাকিয়ে সবাই। দ্রুতই মিলবে উত্তর। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।